আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পথে টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন কুষ্টিয়া জেলার অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম একজন অদৃশ্য সৈনিক, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব রহমত আলী রব্বান আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্কুলে 10 নম্বর কল করে আমরা আজকে যিনি একজন তৃণমূল রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে যিনি রাজপথে নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে সেই গণ আন্দোলন থেকে 90-এর গণ আন্দোলন থেকে যার রাজপথের পথ চলা, তার কাছ থেকে আমরা মিরপুর তথা কুষ্টিয়ার কিছু রাজনৈতিক ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। যে জনাব আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতেন, দীর্ঘ সময় ধরে আপনার রাজনৈতিক পথ চলা রয়েছে, বিশেষ করে কুষ্টিয়ার এই যে কুষ্টিয়া 2 সংসদীয় আসন, খুব টান একটা উত্তেজনাময় সংসদীয় আসন ভেড়ামারা এবং মিরপুরে, এখানে দ্বিমুখী রাজনৈতিক প্রেশার ছিল, চাপ ছিল জাসদ এবং আওয়ামী লীগের অন্যতম সেরা একজন নেতৃত্ব মাহবুবুল আলম হানিফ এই সংসদীয় আসনের একজন ব্যক্তি ছিলেন। আবার জোটের নেতৃত্ব জনাব হাসানুল হক ইনু, তিনি এখানকার নেতৃত্ব ছিলেন। এই দুই বৃহৎ নেতার নেতৃত্বের চাপে জাতীয়তাবাদী দলের রাজনীতি করা আপনাদের জন্য খুব কঠিনতম ছিল, দুরূহ ছিল। আপনি দর্শকদেরকে জানাতেন যে কী চেতনা ছিল, প্রেরণা ছিল বা উৎসাহ উদ্দীপনা ভিত্তিক রাজপথে আসলেন না এবং অদ্যপতি নির্যাতন নিপীড়ন করে সহ্য করে রাজনীতি করে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের মাধ্যমে মিরপুরবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। জি, আপনারা জানেন আওয়ামী শাসন মানেই 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে আওয়ামী শাসন যারা দেখেছে, যারা আওয়ামী শাসনে নির্যাতন হয়েছে, তারা বলতে পারে যে আওয়ামী শাসন কত কঠিন এবং কত ভয়াবহ হতে পারে। জি, আমরা আজকে 18 বছর এই আওয়ামী সরকারের নির্যাতন, জুলুম, অত্যাচার সহ্য করে এই মিরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তিকে আমরা টিকিয়ে রেখেছি। আপনারা জানেন এখানে 2 জন নেতার আবির্ভাব হয়েছিল। একজন আওয়ামী লীগের, ওনাদের অনেক নেতার বক্তব্যে ওনারা বলেছিলেন যে মাহবুবুল আলম হানিফ হাইব্রিড নেতা। আর একজন জাসদ আওয়ামী লীগের শরিক দল, সেই গণবাহিনীর প্রধান হাসানুল হক ইনু সাহেব, এই আসনে ওনারা 2 জনই এই আসনের মানুষ ছিলেন। তাদের এই 2 জনের নির্যাতনে, নিপীড়নে আমাদের এই বিএনপিকে টিকিয়ে রাখতে অনেক কষ্ট করতে হয়েছে। যে কষ্টের কারণেই আজকে এই 17 বছর আমরা বিএনপির কোনো মিটিং মিছিল নির্ভয় করতে পারিনি। যে মাহবুবুল আলম হানিফ হাইব্রিড নেতা, ওনাদের দলের কুষ্টিয়া জেলা নেতৃবৃন্দই তার নাম দিয়েছে হাইব্রিড। আর হাসানুল হক ইনু, উনি প্রথম থেকেই স্বাধীনতা যুদ্ধের 71 সাল থেকেই উনি গণবাহিনীর প্রধান হিসাবে পরিচিত ছিলেন। এই গণবাহিনী আপনারা জানেন, এই গণবাহিনী মিরপুর উপজেলায় সবচেয়ে তাদের একসময় এই গণবাহিনীর ঘাঁটি হিসেবে তারা চিহ্নিত করেছিলেন। সেই গণবাহিনীর বিরুদ্ধে আমার মনে আছে 91 সালে আমরা স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে যখন 91 সালে নির্বাচনে অংশগ্রহণ করি, সেই সময় আমি ছাত্রনেতা, আমি ছাত্র দলের দায়িত্ব ছিলাম। সেই 91 সালের নির্বাচনে আমরা আমাদের
D5 এলাকা বলতে বোঝায় যেটাকে আমবাড়িয়া ইউনিয়ন, কুশা ইউনিয়ন, সাবেক মালিহাট, সাতিয়ান, এই সব ইউনিয়ন সদরপুর সহ 5-6টি ইউনিয়নে আমরা পরিচালনা করতে পারিনি। আপনারা জানেন এই গণবাহিনীর হাতে 91 সালের সংসদ নির্বাচনে আরেক গণবাহিনীর প্রধান মারফত আলী নির্বাচনের কয়েকদিন আগে তাকে নির্বাচনের প্রলোভন দেখিয়ে গণবাহিনীর প্রধান তাকে হত্যা করেছিল। সেই সময় 91 সালের নির্বাচন, সেই প্রার্থীকে হত্যা করার কারণেই আমাদের নির্বাচনটা স্থগিত হয়ে যায়। তারপর নির্বাচন আবার পুনরায় হয়। জি, আপনি যেটি বলছিলেন গণবাহিনী এবং হাইব্রিড নেতৃত্বের আওয়ামী বাহিনীর মাধ্যমে মিরপুরবাসী নিষ্পেষিত ছিল। মিরপুরের সর্বশেষ যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হয়েছিলেন, হাসানুল হক ইনুকে যিনি পরাজিত করেছিলেন, জনাব কামারুল আরেফিন, তার কথা নিয়ে এখানে কিন্তু বাঘে মহিষে এক ঘাটে জল খায়, মায়ের কোলের শিশুটি নাকি ভয়ে কেঁপে ওঠে, এমন অনেক চিত্র বিচিত্র কিন্তু সারা দেশে ছড়িয়ে আছে। কামারুলের দিন মাধ্যমে এই মিরপুরবাসী আসলে কেমন ছিল, বা আপনারা কামারুলের আমলে কেমনভাবে রাজনীতি করেছেন, বা কিভাবে বা আপনাদের জীবন চলেছে? আসলেই সেই ইতিহাস বলতে গেলে নেতাকর্মীদের, আমাদের সবার বুক কেঁপে যায়। আপনি জানেন তার শাসন আমলে মিরপুরের মানুষ শান্তিতে থাকতে পারেনি। তার শাসন আমলের সবচেয়ে ভয়াবহ দৃশ্য মিরপুরে দৃশ্যমান। বিএনপি নেতাকর্মীর পরে অত্যাচার ছাড়াও উনি সাধারণ মানুষের পরে অত্যাচার করেছে। তার অত্যাচারের রেহাই পায়নি। সুলতানপুর মাদ্রাসার সুপার সাহেবকে তার বাসায় নিয়ে তাকে নির্যাতন করা হয়েছিল। আমরা অনেক শিক্ষককে দেখেছি তার হাতে নির্যাতিত হয়েছে। আমাদের উপজেলার বিএনপি দপ্তর সম্পাদক মারফত আফ্রিদিকে তার বাহিনী দিয়ে হত্যা করার উদ্দেশ্যে তাকে আঘাত করা হয়েছিল। শুধু বিএনপির নেতাকর্মীরা না, সাধারণ মানুষ তার ভয়ে কথা বলতে পারেনি। একদিকে জাসদ গণবাহিনীর অত্যাচার এবং সাবেক উপজেলার চেয়ারম্যান অত্যাচারে আমাদের অনেক কষ্ট হয়েছে এই দলকে সুসংগঠিত রাখা। আমরা চেষ্টা করেছি এই দলের নেতাকর্মীদের নিয়ে এই দুঃসময় দলকে টিকিয়ে রাখার জন্য। জি, দলকে টিকিয়ে রাখার জন্য আপনারা মাঠ পর্যায়ে কাজ করেছেন, কিন্তু আপনাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনি অন্যতম নির্যাতিত কিন্তু তত্ত্বাবধায়ক সরকার দ্বারা, এবং আওয়ামী লীগ তাকে নির্যাতনের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে হায়ার করেছিল, এই কথাটি উল্লেখ রয়েছে। দেশ থেকে মুসলেকা আদায় করিয়ে তাকে বিদেশে পাঠানো হয়। বিদেশ থেকে তিনি দীর্ঘ 17.5 বছর এই দলকে অভিন্ন রাখার জন্য, একটি জোটকে অভিন্ন রাখার জন্য নেতৃত্ব দিয়েছেন। প্রতিটি তৃণমূলের নেতাকর্মী তিনি খোঁজ খবর নিয়েছেন। নীতির রাজনীতি তিনি সুপ্রতিষ্ঠিত করতে পেরেছেন। আন্দোলনে শেষ মুহূর্ত পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যম দিয়ে চূড়ান্ত ফলাফলটিও তিনি জাতির জন্য এনে দিয়েছেন। এই জাতি এখন দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বাদ ভোগ করছে। জনাব তারেক রহমানের রাজনীতিটাকে বা আপনাদের সাথে তিনি কিভাবে সুসম্পর্ক রেখে এত বড় দুরূহ কাজটি করলেন বলে আপনি মনে করছেন? আসলে জনাব তারেক রহমানের যে নেতৃত্বে আজকে এই জোট ঐক্যবদ্ধ আছে, এই জোটকে ভাঙার জন্য এই স্বৈরাচারী খুনি হাসিনার সরকার দেখেছেন বিভিন্ন সময় জোটের ভিতর ফাটল ধরানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত ছিল। আল্লাহর অশেষ রহমত,
জনাব তারেক রহমানের সঠিক নির্দেশনায় এই জোটকে ভাঙতে উনি সক্ষম হননি। আসলেই উপযুক্ত সময় উপযুক্ত নেতার আবির্ভাব হয়েছে বাংলাদেশে। আপনারা জানেন দীর্ঘ সময় উনি বিদেশের মাটিতে থেকেও এই দলকে সুসংগঠিত রেখেছেন। দলের সঠিক নেতৃত্ব তার কাছ থেকে আমরা পেয়েছি। তার দিক নির্দেশনায় আজ দল আগামী দিনে সরকার গঠনের স্বপ্ন দেখছে। গঠনের স্বপ্ন দেখছে। জি, আপনি বলছেন উপযুক্ত সময়। উপযুক্ত সময় আরেকটি যদি আমরা ইতিহাসের পিছনে যাই, ৭১-এর ২৫শে মার্চের কালো রাত্রি, যে সময় শেখ মুজিবুর রহমানের প্রতি সবার প্রত্যাশা ছিল যে তিনি হয়তো একটা ঘোষণা দিবেন। এমনকি দলের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ গিয়েছিলেন টেপ রেকর্ডার নিয়ে যে আপনি একটা ঘোষণা দিয়ে যান, মুক্তিযুদ্ধ আমাদেরকে করতে হবে, কেননা পাকিস্তানিরা জাহাজে করে সৈন্য এনেছে আমাদেরকে হত্যা করার জন্য। জনাব শেখ মুজিবুর রহমান তিনি তো সেটি না করে পাকিস্তানিদেরকে ডেকে তাদের গাড়িতে চড়ে তার পরিবারকে নিরাপদে রেখে তিনি চলে যান। এমন অবস্থায় একটি উপযুক্ত সময় ছিল, রাইট টাইম রাইট ডিসিশনকে ফলো করে ওই রিভোল্ট বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২৬ মার্চের প্রথম প্রহরে যে ঘোষণাটা দিয়েছিলেন, সেটি অন্যরকম একটা উপযুক্ত সময় কিনা, যা আমাদেরকে নতুন একটি স্বাধীনতা দিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের ইতিহাসের অন্যরকম একজন জননায়ক হয়ে গেলেন কিনা। আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপযুক্ত সময়, যখন শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে উনি তার এই বাংলার প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাকিস্তান সরকারের কাছে আত্মসমর্পণ করে দেশ ত্যাগ করেছিলেন। সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বই সেই দিন স্বাধীন হয়েছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দিন চট্টগ্রাম কেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। দেখেন, শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না, যখনই বাংলাদেশের স্বাধীনতার পরে এই বাংলা জনগণের দুঃশাসন নেমে এসেছে, তখনই এই বিএনপি বাংলাদেশের জনগণের পাশে নেতৃত্ব দিয়েছে। আরেকটি সুসময় বা উপযুক্ত সময় এলো কিনা ৭২ থেকে ৭৫, জনাব শেখ মুজিবুর রহমান যে ত্রাসের একটি রাজত্ব করলেন, যেভাবে খুনের একটি রাজত্ব তৈরি করলেন, দুঃশাসনের একটি রাজত্ব তৈরি করলেন, বাক স্বাধীনতাহীন একটি বাংলাদেশের তিনি পরিবেশ তৈরি করলেন। এমন অবস্থায় ৭৫-এর ৭ নভেম্বরে আরেকটি উপযুক্ত সময়, এদেশ এবার সাধারণ মানুষ জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সিপাহী জনতা মিলিয়ে তাকে যে দায়িত্বটা দিল, সেই উপযুক্ত সময়ের উপযুক্ত দায়িত্ব পাওয়ার পরে তিনি উপযুক্তভাবে নিজেকে উপযোগী করে যে যোগ্যতা প্রমাণ করলেন ৮১-এর ৩০ মের পূর্ব পর্যন্ত, এটি বাংলাদেশের ইতিহাসে কতটা অনস্বীকার্য, কতটা স্বর্ণোজ্জ্বল অধ্যায় বলে আপনি মনে করেন? ১৯৭১ সালে যখন এই বাংলাদেশের মানুষকে বঙ্গোপসাগরে ভেসিয়ে সেই দিন স্বৈরা শেখ মুজিবুর রহমান দেশ ত্যাগ করেছিলেন, সেই দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুভব করেছিলেন যে এই দেশের স্বাধীনতার জন্য মানুষ কতটা উদ্গ্রীব, কতটা আকাঙ্ক্ষা তাদের পাগল হয়ে গেছে। সেই দিন সে ব্যারাক থেকে পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করে সেই সরকারের বিদ্রোহী ঘোষণা করে এই দেশকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং উনি স্বাধীনতা ঘোষণা করে তার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংগঠিত করে দেশকে স্বাধীন করে আবার উনি ব্যারাকে ফিরে গিয়েছিলেন। ১৯৭১ থেকে ৭৫ সালের আজকের যে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পিতা সেই দিন স্বৈরাচারীভাবে দেশ শাসন করেছিল। ১৯৭৫ সালের
আল্লাহর অশেষ রহমতে সেই দিন ৭৫-এর 15ই আগস্ট শেখ মুজিবের নির্মমভাবে দেশের সূর্য সৈনিকরা সেই দিন এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছিল। আবারও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অনুভূতি হয়েছিল যে এই দেশের আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি মুক্তিযোদ্ধা করে স্বাধীনতা অর্জন করেছি। এখন বাংলাদেশের মানুষের আবার ক্লান্তির সময়, সেই সময় সে আবার ওই বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়াচ্ছিলেন। তার 3 বছরের শাসন আমলে বাংলাদেশের অনেক উন্নয়ন করেছিল, যে উন্নয়নের কথা আজও বাঙালি ভুলতে পারেনি। বাংলাদেশের মানুষ তাকে আজীবন স্মরণ করে রাখবে। জি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় 81-এর 30 মে, তার যে চিত্র দেশবাসী দেখলো, লাখো লাখো মানুষ তার জন্য ক্রন্দন করলো। মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে তেজগাঁ থেকে শুরু করে লাখো মানুষের ঢল সেদিন তার লাশ দাফনের জন্য, তাকে এক নজর দেখার জন্য, তার জানাজা পড়ার জন্য মানুষ ব্যাকুল ছিল, আকুল ছিল। আর যে ব্যক্তিকে এ জাতি বঙ্গবন্ধু পদে দিয়েছিল, যিনি 72-এ আসার পরে রাষ্ট্রপতি হতে চাইলেন তাও জাতি মেনে নিল, প্রধানমন্ত্রী হতে চাইলেন তাও মেনে নিল, জাতির পিতা হতে চান তাও মেনে নিচ্ছিল, তার লাশ দাফন করার জন্য 75-এর 15 আগস্টে লোক খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ 30 ঘন্টা 32 নম্বরে তার লাশ পড়েছিল, কেউ দেখতে আসেনি। নিজের এলাকায় নিয়ে যাওয়া হলো, মাত্র 18 জনকে পাওয়া গেল। একটা ভালো সাবান পাওয়া যায়নি যার দাফনের জন্য, কাপড়ের কাপড় যার জন্য পাওয়া যায়নি। একটা মানুষ নিজেকে কত বড় অসহায় করলে, একটা মানুষ দেশের মানুষের কাছে কত বড় বিরক্তিকর হলে, কত বড় ঘৃণা তৈরি করলে তার মৃত্যু দিবসে এমন অবস্থা হয়। আর আরেকজন মানুষ দেশের মানুষের কাছে কতটা ভালোবাসার হলে তার বিদায় দিবসে এমন একটি মানুষের আবেগের একটা ফ্লো তৈরি হয়। এই দুজন মানুষের প্রয়াণ দিবস নিয়ে দেশের মানুষের জন্য চরমতম ঐতিহাসিক আসলে শিক্ষা আছে কিনা, এইটাই সবচেয়ে ভাবার বিষয়। আমরা 2 জন নেতার মৃত্যু দেখলাম, 2 জন নেতার জানাজারের বাস্তব অবস্থা আপনিই বর্ণনা করলেন। সেই দিন 75 সালে 15ই আগস্ট নিহত হওয়ার পরে তার জানাজারে তার কোনো কর্মী নেতা উপস্থিত হয়নি। এমনকি স্বৈরাচারী সরকার হাসিনাও সেই দিন তার বাপের লাশ দেখতে কিন্তু বাংলাদেশে আসেননি। আমরা দেখেছি এই হাসিনা টিভিতে, টক শোতে, সব জায়গায় উনি বলেছেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী রেখেছেন। তারেক রহমান সাহেব বাপের বেটা হলে দেশে এসে তার মার পাশে দাঁড়ান। আমি একটি জিনিস বলতে চাই, এই স্বৈরাচারিণী শেখ হাসিনাকে সেই দিন আপনার বাপের লাশের জানাজার করার লোক পাওয়া যায়নি। আপনি সেদিন কেন আসলেন না আপনার জানাজারে, বাপের জানাজারে? আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে আপনি মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে আসা, তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়ানোর জন্য দাঁড় করিয়ে রেখেছিলেন। আজকে এই 2 জন নেতার 2টি বৈশিষ্ট্য দেখবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1981 সালের 30 মে এই দেশের বিপদগামী সৈন্যরা তাকে নির্মমভাবে হত্যা করার পর এই দেশের মানুষ সেই দিন কিভাবে কেঁদেছিল। গির্জায়, মসজিদে, মাদ্রাসায়, পথে ঘাটে, বাজারে, সব জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য মিলাদ মাহফিল, তার রুহুর আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা সারা বাংলাদেশের লোক সেদিন তার আত্মার মাগফিরাত করার জন্য আমরা মিলাদ মাহফিল এবং শোক পালন করা হয়েছিল।
পাশাপাশি দেখলাম শেখ মুজিবুর রহমানের শাসন আমলে সেই বাংলার মানুষের উপর কিভাবে নির্যাতন জুলুম অত্যাচার করেছিল, তার লাশের উপরে দাঁড়িয়ে মুস্তাক সরকার সেদিন শপথ গ্রহণ করেছিল। আজকে দেখেন যে একজন নেতাকে ঘৃণা করছে, পাশাপাশি একজন নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করছে। এইটাই বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি পার্থক্য। জি, ম্যাডাম খালেদা জিয়া 1981 সালে তার প্রিয় স্বামী প্রয়াণের পর 19 দফা বাস্তবায়ন করার জন্য দুটি ছোট ছোট সন্তানকে রেখে তিনি রাজপথে আসলেন। মাঠের নেতৃত্বে ম্যাডাম খালেদা জিয়া 4টি উপাধিতে ভূষিত হয়েছেন: দেশনেত্রী, আপসীর নেত্রী, দেশমাতা এবং গণতন্ত্রের মাতা। আপনি দীর্ঘ সময় রাজনীতি করছেন, 90-এর গণ আন্দোলন থেকে বর্তমান অবধি ম্যাডাম খালেদা জিয়া রাজনীতি দেখেছেন, রাজপথে আপনি চলেছেন, উপজেলা ছাত্র দলের আপনি সভাপতি ছিলেন মিরপুর শাখার। তো আপনার দেখায় ম্যাডাম খালেদা জিয়া যে উপাধিগুলি পেলেন, এটি কি কারণে দেয়া হলো এবং এই উপাধি দেওয়ার ব্যাপারে আসলে তার কতটুকু বাস্তবতা রয়েছে বলে আপনি মনে করছেন? আমরা জানি 1991 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ফলাফল ঘোষণার আগ মুহূর্তে আওয়ামী লীগকে তারা সরকার গঠন করবে এইটাই ধারণা ছিল এবং আমাদের জানা মতে মন্ত্রী পরিষদের কে কোন দপ্তরে যাবে এটাও তাদের ভাগ বন্টন হয়ে গিয়েছিল। কিন্তু দেখেন সেই দিন বাংলাদেশের জনগণ বিএনপি এবং আওয়ামী লীগের দুইটি শাসন আমলকে তারা একত্রিত করে সেই দিন বাংলার জনগণ আজকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপসীর নেত্রী খালেদা জিয়াকে সেই দিন ফুলের মালা পরিয়েছিলেন। সরকার গঠন করতে এই দেশের জনগণ সাহায্য করেছিলেন। সেই দিন বিএনপি সরকার গঠন করেছিলেন। আপনি যে কথা বলেছেন, তাকে 4টি উপাধি দেওয়া হয়েছে: দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসীর নেত্রী, দেশের গণতন্ত্রের নেত্রী। যে উপাধি দেওয়া হয়েছিল 4টি উপাধি, তার কারণ ছিল আপনারা এই স্বৈরাচারী সরকার এরশাদ সরকারের 9 বছর শাসন আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জীবিত অবস্থায় উনি কোনো মিছিল মিটিং কোনো রাজনৈতিক প্রোগ্রামে উনি কিন্তু অংশগ্রহণ করেননি। তার স্বামীর মৃত্যুর পরে উনি এই রাজনীতিতে আবির্ভাব ঘটেছিলেন। ছোট ছোট দুটি বাচ্চা রেখে তিনি রাজনীতিতে এই দেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সেই দিন স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে উনি আপসীর নেতৃত্ব দিয়েছিলেন। উনি কখনো ওনার নেতৃত্বে আপোষ করেননি। উনি যদি তার আপোষ করতেন 1986 সালের নির্বাচন করেছিলেন, সেই দিন উনি কিন্তু সেই স্বৈরাচারী খুনি এরশাদের নির্বাচনে অংশগ্রহণ করেননি। তার একটি দাবি ছিল নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে। 1991 সালের নির্বাচন নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীন হয়েছিল, উনি অংশগ্রহণ করেছিলেন। আজকের এই যে 17 বছর এই দেশে শাসন করেছে শেখ হাসিনা, সেই দিন শেখ হাসিনা নিজেও সেই সময় আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এরশাদ সরকারের সাথে হাত মিলিয়ে উনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সেই 9 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বেই এই দেশের মানুষের
গণতন্ত্রের অধিকার ফিরিয়ে এনেছিলেন। আপনি যেটি বলছিলেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের যে ব্যাপারটি, সেটি তো অবশেষে 24-এর গণ আন্দোলনের পরে ইন্টারিম গভর্নমেন্ট, যেটি সংবিধানে কোনো ধারা কিন্তু নেই যে এই ধরনের সরকার ব্যবস্থা, আওয়ামী লীগ পঞ্চদশ সংশোধনীতে তাদের শাসনামলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল এটি বাতিল করে দেয়। ইন্টারিম গভর্নমেন্ট এসে এই বিলটি আবার পুনরায় চালু করে দেয়, যার কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু আমাদের সংবিধান এখন রয়েছে। সংবিধান যেহেতু রয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপি যে দাবিটি তুলেছে, এই দাবির ব্যাপারে আপনার মত কি? এই দাবির প্রতি যুক্তির গুরুত্ব দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসলে কি সিদ্ধান্ত নেবেন বলে আপনি মনে করছেন? আসলে বাংলাদেশে না, বাংলাদেশের নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ছাড়া সুষ্ঠু নির্বাচন হতে পারে না। জি, এই আন্দোলন আমরা করেছিলাম 90-এর আন্দোলন। বিএনপি ক্ষমতায় এসেও সেই দিন আজকের এই স্বৈরাচারিণী সরকার শেখ হাসিনা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে আন্দোলন করেছিলেন সম্ভবত 117 দিন, 177 দিন, 177 দিন। লক্ষ কোটি টাকা এই দেশের ক্ষতি হয়েছিল। বিএনপি সেই সময়ের নেতৃবৃন্দ তারা অনুভব করেছিলেন যে না, নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া নির্বাচন করা সম্ভব না। 86 সালে একটি নির্বাচন করেছিল, যেই নির্বাচনে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই দিন বলেছিলেন এটি একটি সংবিধান রক্ষা করার নির্বাচন। তারা নির্বাচন করে পুনরায় ক্ষমতা এসে সংসদে তত্ত্বাবধায়ক বিল পাশ করে তারা সেই দিন পদত্যাগ করেছিলেন। 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন, 15 ফেব্রুয়ারি নির্বাচন করে তারা সংসদ অধিবেশন ডেকে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে পদত্যাগ করেছিলেন। তারপরে 96 সালে আবার নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল 96 সালে। আসার পরে আবারও 2001 সালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে বিএনপি পুনরায় ক্ষমতায় আসে। পুনরায় ক্ষমতায় এসে তারা এই দেশের মানুষের কল্যাণে কাজ করেছিল। কিন্তু 6 সালের তত্ত্বাবধায়ক সরকার এসে 2- ফর্মুলা করেছিলেন। সেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ফর্মুলাতে রাজি হয়নি। 17 বছর যে সরকার শাসন করেছিল তার নেত্রী সেই দিন সেই সরকারের সাথে আতাত করে চিকিৎসার নামে বিদেশের মাটিতে সে তার অবস্থান করতেছিল। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেদিন বক্তব্য ছিল, আমি এই দেশে জন্মিয়েছি, এই দেশেই আমি মরতে চাই, আমার বাইরের দেশে কোনো অবস্থান নেই। সেই দিনকর সেই ফখরুদ্দিন সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একমাত্র তার পুত্রদের নির্যাতন করেও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠাতে সক্ষম হয়নি। সেই দিন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একক নেতৃত্বের কারণেই আজকের এই দেশের মানুষ সংঘবদ্ধ ছিল। আপনি যেটি বলছেন এর ক্ষেত্রে আওয়ামী লীগ বিরাট একটা সুবিধা পেয়েছে কিনা? সেদিন যদি ম্যাডাম খালেদা জিয়া শেখ হাসিনার মতো করে তিনিও চলে যেতেন, তাহলে তো দুই নেত্রীর বাংলাদেশে প্রবেশের ব্যাপারে তো একটা নিষেধাজ্ঞার ম্যাটার থাকতো, রাজনীতিটাই থাকতো না, গণতন্ত্রই থাকতো না। সেক্ষেত্রে ম্যাডাম খালেদা জিয়ার ত্যাগের সুবিধা তো শেখ হাসিনাও নিজেও পেয়েছেন, যার কারণে তিনি 17 বছর ক্ষমতা থাকতে পারলেন কিনা?
সেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সরকার, এই শেখ হাসিনা যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারকে অভিনন্দন জানানোর জন্য গণভবনে লাল টুকটুকি শাড়ি পরে সেই দিন এই তত্ত্বাবধায়ক সরকার আখ্যাত করেছিলেন আওয়ামী লীগের ফসল হিসাবে আজকের এই তত্ত্বাবধায়ক সরকার। যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার ক্ষমতা আসলো, আসার পর এই দুই নেত্রী মাইনাস করে বাংলাদেশে গণতন্ত্র হরণ করার চেষ্টা করেছিল। সেই দিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীর নেতৃত্বে তাদের এই প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই 2- ফর্মুলা তারা বাস্তবায়ন করতে পারেনি। 2008 সালের নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা সেই দিন বলেছিলেন, আমি যদি ক্ষমতায় আসতে পারি, এই যারা দেশের রাজনীতি থেকে গণতন্ত্র হরণ করতে চেয়েছিল তাদের আমি বিচার করব, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। কিন্তু শেখ হাসিনা সরকার সেই দিন বিদেশের মাটির থেকে এই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের বৈধতা দিয়ে এদেশে এসে একটি 2008 সালের একটি পাতানো নির্বাচন করেছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ তাদের সেনাবাহিনী সমর্থিত সরকার হিসাবে সেই দিন 8 সালের নির্বাচন হয়েছিল। আমি 2008 সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকের জনাব অধ্যাপক শহীদুল ইসলাম এমপি সাহেবের প্রধান এজেন্ট আমাকে নিযুক্ত করেছিলেন। কিন্তু বড় দুঃখের বিষয়, আমি সকালে ভোট শুরু হওয়ার থেকেই আমি আমার কেন্দ্রেই আমার ভোট প্রয়োগ করে আমি যতগুলো কেন্দ্র ভিজিট করেছি, সব কেন্দ্রে যে দেখি 2টার আগ পর্যন্ত ভোট পোলের মানে সংখ্যা খুবই কম। আমি কোথাও কোনো কেন্দ্রে যায় ভোটের লাইনের আমি দেখতে পারিনি। তারপরে 2টার পরে আমি যে কেন্দ্রে গিয়েছি সেই কেন্দ্রেই বলে 65, 70, 80% ভোট পোল হয়ে গিয়েছে। আমার সেদিন প্রশ্ন জেগেছিল, আমি সকাল থেকে কমপক্ষে 50টা কেন্দ্র ভিজিট করেছি, সেই কেন্দ্রে আমি কোনো ভোটার দেখিনি। কিভাবে সম্ভব হলো এই 2 ঘন্টার ভিতরে 65-70% ভোট পোল হয়ে গেছে? আপনি যেটি বলছিলেন অধ্যাপক শহীদুল ইসলামকে হারিয়ে যাকে আওয়ামী লীগ জেতানোর ব্যবস্থা করলো হাসানুল হক ইনু, তিনি নিজেই তো 20 পয়সা 80 পয়সার গল্প করে আওয়ামী লীগের বুকে পেরেক ঠুকে শেষ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের চরমতম রোশন হলে পড়েন, যার কারণে এই সর্বশেষ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর মাধ্যমে তাকে কিন্তু পরাজিত করার ব্যবস্থা হয়। তো আওয়ামী লীগ আসলে এখানে পেল, আওয়ামী লীগ পেলে 17 বছরটা এই দেশের সাধারণ মানুষের রক্ত শোষণ করেছে। সেই 8 সালের নির্বাচনে আওয়ামী লীগের ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের তাদের কলকাঠিতে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। সেই সময় এই গণবাহিনীর প্রধান হাসানুল হক ইনু সাহেব আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে নির্বাচন করে উনি সংসদ সদস্য নির্বাচন করেছিলেন। এর আগে 3বার এই মিরপুর ভেড়ামারার নির্বাচন করে ওনার জামানত বাজেয়াপ্ত হয়েছিলেন। প্রথমবার আমাদের সেই ব্যক্তিরা এখন পলাতক এদেশ থেকে। আমাদের 91 সালে আমাদের প্রার্থী ছিল জনাব আব্দুর রব চৌধুরীর কাছে জামানত হারিয়েছিলেন। তারপর
দুইবার জনাব অধ্যাপক শহীদুল ইসলামের কাছেও জামানত হারিয়েছিলেন। জি, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রেক্ষাপট চলছে। জনাব তারেক রহমান দেশে আসলে দেশের রাজনীতির পরিবর্তন হয়তো হতে যাবে, সংবিধানের ধারা রক্ষা করে হয়তো ইন্টারিম গভর্নমেন্ট আসলে সুইচ করতে যাবে, জাতীয় সরকার নামে বা তত্ত্বাবধায়ক সরকার নামে একটি সরকার হয়তো আসবে। সেই সরকারের কাজ হবে নির্বাচন করা, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা। সেক্ষেত্রে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনকে আপনারা ইতিপূর্বে যেভাবে উপহার দিয়েছিলেন জাতীয়তাবাদী দল বিএনপিকে, কুষ্টিয়ার 2 সহ কুষ্টিয়ার 4টি সংসদীয় আসন উপহার দিতে পারবেন কিনা? কুষ্টিয়ার 2 এর নন্দিত মুখ হিসাবে আপনারা কাদেরকে আসলে এগিয়ে রাখছেন ধানের শীষের প্রার্থী হিসেবে? আসলে সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই 4টি সিটই আমরা দেশ মানুষকে উপহার দিতে পারবো। জনাব তারেক রহমান বিদেশের মাটির থেকে যেভাবে নেতৃত্ব দিচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, মিরপুরের সাধারণ মানুষ মনে করে যে এখানে প্রার্থী বাছাইয়ের সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই 4টি সিট ইনশাল্লাহ আমরা আগামী দিনে ধানের শীষকে উপহার দেব, এটা আমরা আশা করছি। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে হয়তো স্থানীয় সরকার নির্বাচন হবে। আপনার দীর্ঘ ত্যাগের পুরস্কার স্বরূপ আগামী স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা রয়েছে, পৌরসভা রয়েছে, এই নির্বাচন নিয়ে আপনার কি প্রত্যাশা দলের কাছে আপনি করছেন? আমি রাজনীতি করছি আজ থেকে 30-35 বছর আগে। কখন কিভাবে এই বিএনপিতে রাজনীতিতে প্রবেশ করেছি আমার নিজেরও জানা নেই। আমার যখন বুদ্ধি হয়, আমার মনে আছে 1981 সালের 30শে মে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই দিন আমি কুষ্টিয়ায় ছিলাম। কুষ্টিয়াতে যে শুনলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তখন থেকেই আমি এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিভিন্ন উন্নয়ন দেখে আমি মুগ্ধ হয়ে এই দলে আস্তে আস্তে আমি প্রবেশ করি। জি, প্রবেশ করার পরে এই দলের সুদিনে দুর্দিনে এই মিরপুর সাধারণ মানুষের পাশে, দলের নেতা কর্মীদের পাশে আমরা এই দলকে 1981 সালের পরে পুনর্জীবিত যখন হয়, তখন এই দলে আজকে যারা আমরা উপজেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছি, আমাদের বন্ধুরা মিলেই এই দলকে আমরা মিরপুরে পুনর্জীবিত করি। পুনর্জীবিত করে আমরা স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে 9 বছর আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। জি, এই স্বৈরাচারী সরকার 17 বছরেও সক্রিয়ভাবে আমরা রাজপথে ছিলাম, রাজপথের আন্দোলন করেছি, অনেকবার জেল খেটেছি। শুধু রাজনীতির কারণেই, আমার ব্যক্তিগত কারণে কখনো আমি গ্রেপ্তার হইনি। প্রথম আমি গ্রেপ্তার হয়েছি 1986 সালে জি, এরশাদ বিরোধী আন্দোলনে। একের পর এক আমি এরশাদ বিরোধী আন্দোলনে কয়েকবার গ্রেপ্তার হয়েছি। এই 17 বছরে আমার সহ আমার নেতাকর্মীদের বিরুদ্ধে কয়েক ডজন মিথ্যা মামলা হয়েছে। সেই মামলায় আমি প্রত্যেকটি মামলার প্রায় আসামি আছি এবং 1 নম্বরে আছি। আজকে দলের কাছে আমার প্রত্যাশা, দল আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকতে চাই।
আপনাকে যদি কোনো একটি জায়গায় মনোনয়ন দেওয়া হয়, বিজয়ের ব্যাপারে কি প্রত্যাশা? আর বিজয় হলে কুষ্টিয়াতে দুটি এলাকা পৌরসভার উপযোগিতা নিয়ে তারা হাহাকার করছে, প্রত্যাশা করছে। পোড়াদাহ পৌরসভা হওয়ার উপযোগিতা রয়েছে, আমলা একটি অন্যতম সুন্দর নগরী তৈরি হয়েছে। এই দুইটি জায়গাকে আসলে পৌরসভার পৌর নগরী করার ব্যাপারে আপনারা দলের কাছে আসলে কি আহ্বান রাখবেন, আপনার দল যখন ক্ষমতায় থাকবে? দল যদি আমাকে মনে করে যে পৌরসভা, উপজেলা, যে কোনো স্থানীয় নির্বাচনে আমাকে প্রার্থী দিবে, আমি মনে করি আমাকে যেখানেই প্রার্থী দিক না কেন, এই মিরপুরের মানুষ আমার সাথে আছে, সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীরা। আমরা জয়ের ব্যাপারে নিশ্চিত যে আমরা জয়ের মালা ইনশাল্লাহ ছিনিয়ে আনতে পারবো। আমি যদি কখনো নির্বাচনে কোনো জায়গায় যেতে পারি, আমার প্রত্যাশা থাকবে মিরপুর, পুরাদোয়া, আমলা, এই তিনটি এলাকাকে সমানভাবে যে এলাকাতে যতটুকু গুরুত্ব আছে সেই হিসাবে সরকার কাছে দাবি থাকবে, যদি পুরাদোয়াকে পৌরসভা করে উন্নত করা যায় তাকে সেখানে পৌরসভা করতে হবে। যদি সরকার মনে করে, সরকার বাহাদুর মনে করে যে পুরাদোয়াকে থানা উন্নত করতে হবে, আমি এই জনগণের সাথে থেকে আমাদের দাবিগুলো আমরা উপস্থাপন করব। ইনশাআল্লাহ সরকার মহোদয় আমাদের এই দাবিকে পূরণ করবে আমরা আশা করছি। জি, আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, ভোটার সবার উদ্দেশ্যে আগামী তারেক রহমান হয়তো ফেব্রুয়ারি শেষে অথবা মার্চে অনেকে প্রত্যাশা করছেন বিভিন্ন সূত্র মতে। সেক্ষেত্রে তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া নতুন করে সুস্থ অবস্থায় তিনি এখন চিকিৎসাধীন আছেন। মা এবং ছেলে দীর্ঘ ত্যাগের কারিশমা নিয়ে যারা এখন বিদেশে অবস্থান করছেন, তারা যখন এদেশে আসবে, কুষ্টিয়া সহ সারা দেশের মানুষ এই মাতা এবং পুত্রকে কিভাবে আসলে আলিঙ্গন করবে, ধারণ করবে, লালন করবে? আসলে অনেক দিনের স্বপ্ন আজকে আমাদের দেশনেত্রী, দেশমাতাকে এই আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রেখেছে। আমরা তার সুচিকিৎসার জন্য বারবার আমরা সরকারের কাছে আমরা আহ্বান করেছি যে একটি সুচিকিৎসার জন্য একটি মানুষের তার চিকিৎসা এটা মৌলিক অধিকার, এই অধিকারের জন্য আমরা তাকে সুচিকিৎসার জন্য বারবার আবেদন করেছি, কিন্তু এই সরকার কোনো পাত্তা দেয়নি। আজ দেখেন, আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশের মাটি অবস্থান করছে। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমানকেও দেশের মাটিতে ঢুকতে দেওয়া হয়নি। আমরা আশা করছি অল্প সময়ের ভিতরে মা এবং ছেলে ইনশাল্লাহ দুইজনেই দেশের মাটিতে ঢুকবে। যেই দিন দেশের মাটিতে ঢুকবে সেই দিন ঢাকা সহ বাংলাদেশের মানুষ, কোটি কোটি জনতা মাঠে না নেবে, তাদের অভিনন্দন জানাবে, তাদের জন্য ফুলের মালা নিয়ে অপেক্ষা করবে। সেই দিন সারা বাংলাদেশের আবারও দ্বিতীয় বিপ্লব ঘটবে মনে করে আমরা আশা করছি। জি, অনেক আলোচনা করলাম। আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন জাতীয় নেতৃত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ নিয়ে দীর্ঘ 40 বছর রাজপথে নেতৃত্ব দিয়েছেন। চড়াই উতরাই পেরিয়ে মামলা হামলার শিকার হয়ে আজ এই মুক্ত স্বাধীন বাংলাদেশে তিনি মিরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ত্যাগের পুরস্কার স্বরূপ তার দলের কাছে তার কিছু চাওয়া রয়েছে। সেই চাওয়ার প্রতি অবশ্যই দল আগামীতে গুরুত্ব দিবে বলেও তিনি মনে করছেন। প্রিয় দর্শক, আজকের আলোচক যে কথাগুলি বললেন, ইতিহাসের অনেক চড়াই উতরাই রয়েছে, ইতিহাসের অনেক অধ্যায় রয়েছে।
সেই অধ্যায়গুলি থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামী দিনের রাজনীতির প্রয়োজনে, আগামী দেশ সুন্দর করার প্রয়োজনে কোন নীতি আসলে আমাদের দেশের জন্য প্রণিধানযোগ্য, কোন নীতি আদর্শ অনুকরণীয়, সেটি দেশের মানুষ আসলে আগামী জাতীয় যে নির্বাচনটি হবে, স্থানীয় সরকার নির্বাচন হবে, সেটিতে মানুষজন উৎসম্মকরতার মাধ্যম দিয়ে বুঝিয়ে দেবে বলেই তৃণমূল মনে করছে, সাধারণ মানুষ মনে করছে। আজকের আলোচকের কে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের আলোচনা দেখলেন, আলোচনা থেকে শিক্ষা নিয়ে আসুন আমরা প্রত্যেকে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি এবং আদর্শ নাগরিক হয়ে দেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখি। দর্শক, পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো আলোচককে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।